নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, ১-২। আচ্ছা, আপনার কি মনে হয় ভগবান আসলে দুজন আছেন? কেন বলুন তো? আমার ইদানিং কেমন যেন সন্দেহ হচ্ছে ভগবান আসলে দুজন আছেন। একজন বড়লোকের ভগবান আর একজন গরিবের ভগবান। আরও কি মনে হয় জানেন, গরিবের ভগবানও বেশ গরিব। এরকম মনে হওয়ার তো একটা কারণ থাকবে নাকি? না, সেরকম লজিক্যাল কারণ কিছু নেই, মনে হলো তাই বললাম। এই গতকালকের কথাই ধরুন, মাসের শেষ বলে পুঁই চচ্চড়ি আর ডাল হয়েছে। তা খেতে বসে মনে হলো একটু লেবু আর লঙ্কা হলে বেশ হতো। তাই ভগবানকে খুব কষে ডাকতে লাগলাম, কারণ ঘরে লেবু বা লঙ্কা কোনোটাই ছিল না। তা ডাকতে ডাকতে যখন অর্ধেক ভাত সাবার করে ফেলেছি, ঠিক সেই সময়ে আমাদের পাশের ঘোষবাড়ির বউটি কয়েকটা কাঁচা লঙ্কা এনে বলল তাদের গাছে সূর্যমুখী লঙ্কা হয়েছে, তার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। ওই লঙ্কার জোরে বাকি ভাতটা খেয়ে উঠলাম। লক্ষ্য করবেন, ভগবান অর্ধেকটা দিলেন, কিন্তু বাকি অর্ধেক দিলেন না। আপনার কি ধারণা, বড়লোকের ভগবান বেশি সার্ভিস দেন? সেরকমই মনে হয়। নবচাটুর্যের কথাই ধরুন না, বিশাল কারবার, নিউ আলিপুরে প্যালেসের মতো বাড়ি, গ্যারেজে খানচারেক গাড়ি, টাকায় লুটোপুটি খাচ্ছেন। তাই এই তো সেদিন কোন কনজিউমার প্রোডাক্টের স্লোগান প্রতিযোগিতায় হেলায় ফেলায় একটা স্লোগান লিখে পাঠিয়ে দিয়েছিলেন। মাস দেড়েক বাদে সেই কোম্পানির লোক একখানা ঝকঝকে মার্সিডিস বেঞ্চ গাড়ি নিয়ে এসে হাজির। উনি স্লোগান কম্পিটিশনে ফার্স্ট হয়ে প্রাইজ পেয়েছেন। শুনলাম সেটার দাম নাকি 17 লাখ টাকা। ভগবান যদি একজন হতেন তাহলে এরকমটা হতে পারত কি? খুবই শক্ত প্রশ্ন। ভগবান সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না। আরে সে তো আমিও জানি না। আপনার কি ধারণা আমি ভগবান বিষয়ে বিশেষজ্ঞ? শাস্ত্র বেদ বেদান্ত, পুরাণ উপনিষদ, গীতা টিতা আমি কিচ্ছু পড়িনি, তবে ভগবান মানি খুব। আপনি দুজন ভগবানের কথা বললেন, কিন্তু হিন্দুদের তো শুনি 33 কোটি দেবদেবী। আহা, ওসব হচ্ছে একজনেরই নানা রকম প্রতীক, বুঝলেন না? কখনো ঘেঁটু, কখনো শীতলা, কখনো শিব, কখনো বিষ্ণু। খুবই কমপ্লিকেটেড ব্যাপার। তাই আমি ধর্মের মধ্যে বিশেষ মাথা গলাই না, তবে মন্দির টন্দির দেখলে একটা নোমও ঠুকে যাই। আপনার আস্তিকতা বেশ সহজ সরল, তাই না? যা বলেছেন, জটিলতা ব্যাপারটা আমার সহ্য হয় না। আমি শুধু জানি ওপরে কেউ একজন আছেন। আজকাল মাঝে মাঝে মনে হয় একজনের জায়গায় দুজনও হতে পারেন। ওপর বলতে আপনি ঠিক কোন জায়গাটা মিন করছেন? কেন, ওপর বলতে ওপরটাই মিন করছি। যদি আকাশ মিন করে থাকেন তাহলে আপনার জানা উচিত যে আকাশ হলো মহাশূন্য, আর মহাশূন্যে ওপর নিচ পূর্ব পশ্চিম বলে কিছু নেই। মহাশূন্য সম্পূর্ণ দিকবিদিক শূন্য। আহা, আবার আপনি জট পাকিয়ে তুললেন। আমি তো অত ভেবে টেবে বলিনি, লোকে যা বলে তাই বললাম। সামওয়ান ইজ আপ দেয়ার। তাহলে অবশ্য কথা নেই। বেশি জানতে গেলে অনেক সময় বিশ্বাসটাই ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমাদের মহাশূন্য নিয়ে মাথা ঘামানোর কি দরকার মশাই? আমরা তো আর মহাশূন্যে মর্নিং ওয়াক করতে যাচ্ছি না। আমরা যেমন ওপর আর নিচ দেখছি সেরকমটাই তো ভালো। যার কাছে যেমন, না জানারও নিশ্চয়ই কিছু উপকারিতা আছে। ঠিক বলেছেন, বেশি জানতে গেলে নানা রকম ভজঘট্ট বাঁধে। এই ধরুন, বউকে নিয়ে দিব্যি সুখে দুঃখে সংসার করছেন।
হঠাৎ যদি জানতে পারেন বিয়ের আগে বউয়ের একটা কেলেঙ্কারি বা অ্যাফেয়ার ছিল, তাহলে কি সংসারটা তেঁতো হয়ে যাবে না? খুবই ঠিক। আপনি কি সংসারী মানুষ? বিয়ের কথা বলছেন? না, ও ব্যাপারটা আর হয়ে উঠল না। তার জন্য দায়ী হলো অর্থনৈতিক অবস্থা। আমি একজন ব্যবসায়ীর কর্মচারী, বুঝতেই পারছেন এইসব কোম্পানি কর্মচারীদের কিভাবে ট্রিট করে। উদয়স্ত খেটে 4,000 টাকা হাতে পাই, ঘাড়ে বুড়ো বাবা মা, একটা বোন, পড়ুয়া ভাই। বাড়িওয়ালা জল বন্ধ করে দিয়েছে, গুন্ডা লাগাবে বলে শাঁসাচ্ছে। একেবারে যাচ্ছে তাই অবস্থায় 32 বছর বয়সেই যেন বার্ধক্য এসে গেছে। বিয়ের শখও নেই। মেয়েদের দেখলে আজকাল ভারী জড়সড় হয়ে পড়ি, হীনমন্যতায় ভুগি। অর্থনৈতিক অবস্থা কবেই বা ভালো বলুন? দেশ জোড়া দারিদ্র, তাতেও তো বিয়ে হচ্ছে, সন্তান জন্মাচ্ছে। ওসব দায়িত্বজ্ঞানহীন কাজ। আমি বিয়ে পাগল নই, এই বেশ আছি। দারিদ্র থাকলেও তাতে অভ্যস্ত হয়ে গেছি। শখ আহ্লাদ বলতে কিছু নেই, ভাতের পাতে একটা দুটো ব্যঞ্জন হলেই হলো। মা বাবা ভাই বোনেরা সবাই আমার প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু বউ এলেই যে আমার নানা রকম অযোগ্যতা, অকর্মণ্যতা, ডিসকোয়ালিফিকেশনগুলো দেখতে পাবে এবং আমাকে গঞ্জনা দেবে। বিয়ের ওসব সাইড এফেক্ট তো আছেই, তা জেনে শুনেই লোকে বিয়ে করছে। তো যে করছে সে করুক, আমি ওর মধ্যে নেই। আচ্ছা, এই যে আপনি বললেন বউ এলে আপনার অযোগ্যতা, অকর্মণ্যতা, ডিসকোয়ালিফিকেশনগুলো দেখতে পাবে, তার মানে কি আপনার ডিসকোয়ালিফিকেশনগুলো কি বউ ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না? পাচ্ছে বই কি, কিন্তু তার জন্য তারা আমার উপর চড়াও হচ্ছে না, হামলা করছে না। বউ পরের বাড়ির মেয়ে, তার স্বার্থ আমার উপর নির্ভরশীল, সে ছাড়বে কেন? আমার এক বন্ধু তো বউয়ের গঞ্জনা শুনতে শুনতে ভ্যাবলা মতো হয়ে গিয়ে শেষে ঢাকুরিয়া স্টেশনের কাছে রেল লাইনে গলা দিয়ে, ওহ, সে কথা মনে করলেই ভয় হয় মশাই। আমার কি মনে হয় জানেন, দুর্বল চিত্ত মানুষদের বিয়ে না করাই উচিত। শরীরের প্রয়োজনে বরং ক্রস কোয়ার্টারে যাক, বিয়ে করার রিস্ক না নেওয়াই ভালো। দুর্বল চিত্ত মানুষের সংখ্যাই তো বেশি। সারা পৃথিবীর অ্যাসেসমেন্ট করলে দেখবেন দুনিয়ার 90% মানুষ দুর্বল চিত্ত। তা হতে পারে, অন্যের খবরে আমার দরকার কি বলুন? আমি যে দুর্বল চিত্ত সেটাই আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। ও হ্যাঁ, আপনি তো আবার বেশি জানতে চান না। দূর মশাই, জেনে হবেটা কি? জানলে যদি জ্বালা বাড়ে তাহলে লাভটা কি? ওই ভয়ে তো আমি খবরের কাগজও পড়ি না। কাগজ রাখার পয়সা নেই বটে, কিন্তু আমাদের ম্যানেজারের টেবিলে খবরের কাগজ থাকে, আমি কখনো তাকাইও না। তার মানে কি পৃথিবী সম্পর্কে আপনার কোনো আগ্রহই নেই? রাজনীতি, খেলাধুলো, সিনেমা, যুদ্ধবিগ্রহ, আর্ট কালচার? ছিল ছিল, বছর 10-15 আগেও ওসবে ইন্টারেস্ট ছিল। তারপর দেখলাম দুনিয়াটা তার নিজের মতো চলেছে, আমি মাধ্যাকর্ষণের ফলে তার গায়ে ছাড় পোকার মতো সেঁটে আছি মাত্র। টিকে থাকা ছাড়া আমার কোনো ধর্ম নেই, কর্মও নেই। দুনিয়াকে জানার চেষ্টা করা বৃথা। সায়েন্টিস্টরা চেষ্টা করছে, দার্শনিকরা করছে, জ্ঞানী পণ্ডিতরা করছে, কিন্তু লাভ হচ্ছে অষ্টরম্ভা। দুনিয়াকে জানা ও বোঝা অত সহজ নয়, তাই আমি আর ওসব চেষ্টাই করি না। সকাল 9টায় বেরোই, হিসেব বুঝিয়ে বাড়ি ফিরতে রাত 10টা। হপ্তায় এই একদিন ছুটি। ছুটির দিনে কি করেন? সকালে বাজার, তারপর জামা কাপড় কাচা, দুপুরে একটু ঘুম, বিকেলেই একটা দিন এসেই পার্কটায় বসে থাকি। আর কোনো এন্টারটেনমেন্ট নেই আপনার? সিনেমা থিয়েটার? দূর দূর, ওসব বানানো কৃত্রিম জিনিস দেখে মনকে বিভ্রান্ত করার মানেই হয় না। গত 10 বছর আমি সিনেমা দেখিনি, বিশ্বাস করবেন?
করলাম। তা পার্কে বসে থাকাটাই এন্টারটেইনমেন্ট আপনার? বসে থাকি আর ভাবি। কি ভাবেন? আমার ভাবনার কোনো মাথা মুন্ডু নেই, ব্রেন পাওয়ার কম তো, তাই চিন্তার জগতে কোনো শৃঙ্খলা থাকে না। বসে বসে যা মাথায় আসে তাই ভাবি। কোনো মহিলার কথা? ওহ, আপনি ওই একদিকেই আমাকে গোত করাতে চান তো? তা মশাই, সত্যি কথা বলতে কি, এক আধজন মহিলার কথাও যে মনে আসে না তা নয়। কোনো বিশেষ মহিলার কথা কি? তাও বলতে পারেন। আমি যতই অপদার্থ হই, আমারও যৌবন ডাকাডাকি করেছে এক সময়। তা ওই কাঁচা বয়সে কখনো সখনো এক আধজন মেয়েকে ভারী পছন্দও হয়েছিল। তাহলে রোমান্স হয়েছিল? রোমান্স কথাটা ভারী বাবু কথা। অত ভালো ব্যাপার কি আমার মতো অপদার্থের কপালে হয়? তখন কসবায় একটা খোলার ঘরে থাকতাম। এই চাকরিটা তখনও পাইনি। বাবা ছিল প্রাইভেট বাসের কন্ডাক্টর। অবস্থা অনুমান করে নিন। তা সেই সময়ে আমি কলেজে পড়ি। যাতায়াতের পথে একটা গোলাপি রঙের বাড়ির একতলার জানালায় একটা ফুটফুটে মেয়েকে প্রায়ই দেখতে পেতাম। কোকড়া চুল ছিল মাথায়, বেশ ফর্সা, মুখখানা যেন নরুনে চেঁচে যত্ন করে বানানো। মেয়েটা ড্যাব ড্যাব করে চেয়ে থাকত। তার বয়স কত ছিল? 13-14 হবে। তারপর যাতায়াতের পথে রোজই চোখে চোখ পড়ত। একটু লাজুক ছিলাম বলে এই একবার তাকিয়েই চোখ নামিয়ে নিতাম। তবে এইভাবে চলল, আর আমার ভিতরে নানা রকম কেমিক্যাল চেঞ্জ ঘটতে লাগলো। প্রেমে পড়লে যা হয় আর কি। আপনি কি বিজ্ঞানের ছাত্র? কেন বলুন তো, কি করে বুঝলেন? কেমিক্যাল চেঞ্জের কথা বললেন কি না? সায়েন্স পড়েছি বটে, কিন্তু তাতে কোনো সম্ভাবনা তৈরি হয়নি আমার জীবনে। পাস কোর্সে বিএসসি পাস করেছিলাম। পয়সার অভাবে ফিজিক্সে অনার্স কন্টিনিউ করতে পারিনি। অনার্স ছিল, তার মানে সম্ভাবনা তো ছিলই। পয়সার অভাব আমাদের দেশের সব রকম মেধাকেই গলা টিপে মেরে দেয়, বুঝলেন? হ্যাঁ, কথাটা খুবই সত্য। কিন্তু সেই মেয়েটার কথা শেষ করুন। শেষ না করলেও হয়। তবে হ্যাঁ, তার প্রতি আমার প্রবল দুর্বলতা জন্ম নিয়েছিল। আর আমার যাওয়া আসার সময় সর্বদাই সে জানালায় থাকত। এটাও একটা পয়েন্ট। অর্থাৎ তারও আমার প্রতি আগ্রহ ছিল, তাই না? তাই তো মনে হচ্ছে। পরিচয় হলো কি করে? পরিচয়ে বাধা ছিল। একে আমি লাজুক, গরিবের ছেলে, টিউশনি করে কলেজে পড়ি। আর ওই মেয়েটি বড়লোক না হলেও আমাদের চেয়ে অন্তত 3-4 ধাপ উপরের সমাজের লোক। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো ব্যাপার। তবে মেয়েটি যে আমার জন্যই অপেক্ষা করত তাতে সন্দেহ ছিল না আমার। বেশ কিছুদিন চোখাচোখি খেলার পর সে আমাকে দেখে একটু হাসত। বটে? হ্যাঁ মশাই, আমিও মনে মনে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলাম। জীবনে ওটাই আমার প্রথম ও একমাত্র প্রেম কি না? বুঝেছি, বলুন। বোধহয় মাস দুয়েক এরকম চলার পর একদিন হঠাৎ দেখলাম জানালায় মেয়েটির পাশে একজন ফর্সা বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছেন। যতদূর মনে হলো মেয়েটির মা। এই রে! হ্যাঁ, আমিও খুব চমকে গিয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম। মিতুর মাকে দেখে আমি সেদিন প্রায় ছুটে পালাই। মেয়েটির নাম বুঝি মিতু? হ্যাঁ। তারপর দিন 2 বাদে একদিন কলেজ থেকে ফেরার সময় দেখি সেই ভদ্রমহিলা তাদের গ্রিলের বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে ডাকলেন, এই ছেলে শোনো। ও বাবা! হ্যাঁ, আমি তো ভয়ে কুঁকড়ে গেলাম। উনি বললেন, ভয় পেও না, ভিতরে এসো, কথা আছে।
আমি ভাবলাম ভিতরে নিয়ে গিয়ে বোধহয় লোক ডেকে ধোলাই দেবেন, তবু ভদ্রতার খাতিরে না গিয়েও পারলাম না। ভদ্রমহিলা আমাকে যত্ন করে বসালেন, পাখা ছেড়ে দিলেন, তারপর আমার বাড়ির খোঁজ খবর নিতে লাগলেন। বাহ, এ তো গ্রিন সিগন্যাল। হ্যাঁ, গ্রিন সিগন্যালই। আমিও অকপটে তাকে সব বলে দিলাম। উনিও দেখলাম আমাদের সব খবরই রাখেন। বেশ কিছুক্ষণ নানা কথা বলার পর হঠাৎ বলে বসলেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আমি তো প্রস্তাব শুনে হাঁ, কি বলবো ভেবেই পাচ্ছিলাম না, বুকের মধ্যে উথাল পাথাল। উনি তখন খুব করুণ মুখ করে বললেন, বিয়ে করতে চাইলে আমাদের আপত্তি নেই, তোমার অবস্থা জেনেও বিয়ে দেব, তবে আমার মেয়ে কিন্তু পঙ্গু। পঙ্গু? এ হে, কিরকম পঙ্গু? কোমরের তলা থেকে পা অবধি সমস্ত নিচের অংশটাই ছিল আনডেভেলপড। হাঁটা চলার ক্ষমতাই ছিল না মেয়েটার। তাই ওকে জানালার পাশে একটা চেয়ারে বসিয়ে রাখা হতো। বসে বসে মিতু বাইরের জগৎ দেখত, যে জগতে যাওয়ার ক্ষমতাই ছিল না তার। কিন্তু কোমর থেকে মুখ পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক, যে কোনো মেয়েকে টেক্কা দেওয়ার মতো। আপনি কি করলেন? পিছিয়ে গেলেন? না, সে বয়সটা তো বিবেচনা বা স্থির বুদ্ধির বয়স নয়। ভাবলাম পঙ্গু তো কি হয়েছে, ওকে নিয়েই জীবন কাটিয়ে দেব। বাড়িতে এসে বললামও সে কথা। মায়ের তো মাথায় হাত, বাবা বাক্যহারা। আর মিতু, তার মতামত নেননি? সেখানেই তো গোল বাঁধল। কিসের গোল? কথা কইবার চেষ্টা করতে গিয়ে বুঝলাম অমন সুন্দর মেয়েটাকে ভগবান অনেক দিক দিয়ে মেরে রেখেছেন। মিথুর বুদ্ধিটাও তেমন ডেভেলপ করেনি। জ্বর বুদ্ধি নাকি? অনেকটাই। স্পষ্ট কথা বলতে পারতো না, ভ্যাবলা। তবে তো ব্যাপারটা কেঁচে গেল। হ্যাঁ, ওই যে আপনাকে 2 নম্বর ভগবানের কথা বলছিলাম। কেন বলছিলাম বুঝতে পেরেছেন তো? গরিবের ভগবান হয় নিজেই গরিব, নইলে হাড় কিপ্পন। লঙ্কা আর লেবু চাইলে লঙ্কাটা হয়তো দেন, লেবুটা টেনে রাখেন। ভগবানের ওপর যখন আপনার এতই রাগ, তখন তাকে ঝেড়ে ফেললেই তো হয়। ভগবান আমাদের মতো কিছু লোকের অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঝেড়ে ফেললেই তিনি যাবেন কেন? আচ্ছা, আপনি কি নাস্তিক নাকি? আস্তিক নাস্তিক কিছুই নই, ও নিয়ে কিছু ভাবিনি কখনো, দরকারও হয়নি। তার মানে আপনার জীবনটা বেশ স্মুথ, কোনো সমস্যাই নেই, তাই না? হয়তো ভালো চাকরি করেন, মেলা টাকার মালিক, কলকাতায় নিজ বাটি, ঘাড়ে গন্ধমাদন কোনো দায়িত্ব নেই, ঠিক কি না? তাই যদি হতো, তাহলে সন্ধেবেলা এসে একা একা এই ন্যাড়া পার্কে বসে থাকতাম নাকি? এটাকে পার্ক বললে কথাটারই অপমান হয়। দেখছেন গোটা মাঠটায় কেমন টাক পড়া ভাব, গাছপালার নামগন্ধ নেই। হ্যাঁ, পার্কটার কোনো সৌন্দর্য নেই বটে, তাছাড়া উত্তর দিকের ওই ভ্যাটটা থেকে খুব দুর্গন্ধও আসছে। গত 10 দিন ময়লা নেয়নি, কালও দেখেছি মরা বেড়াল পড়ে আছে পাশে, গন্ধ তো হবেই। আর পার্কটার ওই কোণে আজ সকালেই 2টো ডেড বডি পাওয়া গেছে, একটা মেয়ে আর একটা ছেলের, দুজনেরই গলার নলি কাটা। বলেন কি? কিছু টের পায়নি তো? এই পার্কটা আজকাল অ্যান্টি সোশ্যালদের আড্ডা, তা জানেন তো? প্রকাশ্যেই মদ, গাঁজা, সেক্স, জুয়া সবই চলে। আজকাল ওদের ভয়ে কোনো ভদ্রলোক আর এ পার্কে আসে না। আজ দেখুন পুরো পার্ক ফাঁকা। কেন জানেন? ডেড বডি পাওয়ার পর পুলিশ অ্যাকশন হয়েছে সারাদিন, এখনও পেট্রোল চলছে। বদমাশরা ভেগেছে বলেই পার্কটা এত ফাঁকা। তা বটে, পার্কে তো আসি সপ্তাহে 1 দিন। দেখি কিছু ছেলে ছোকরা অন্ধকারে কেমন সন্দেহজনক আচরণ করছে, তবে তাতে আমার আর কি বলুন।
আমি একটু কোণার দিক বেছে নিয়ে ঘাসে বসে থাকি চুপ করে। আমাকে কেউ গ্রাহ্য করে না। যারা খুন হলো তারা কারা বলুন তো? কে জানে, ড্রাগ পেটলার হতে পারে, চোর চালানদার হলেই বা কি। মোট কথা খুব ক্লিন লোক নয়। কম হলেও আপনার তবু একটা 4,000 টাকা বেতনের চাকরি আছে। দেশের অর্থনৈতিক অবস্থায় আপনার পজিশন কিন্তু বেশ ভালো। এই যারা খারাপ কাজ টাজ করে বেড়ায় তাদের 4,000 টাকার চাকরি জুটলে অনেকেই হয়তো খারাপ কাজ করতো না। কি বলেন? কে জানে মশাই, দেশ সমাজ বেকার সমস্যা এসব নিয়ে আমি মাথায় ঘামাই না, ঘামিয়ে কিছু হয়ও না। আমি শুধু এক বজ্ঞা আমার আয় আর ব্যয়ের ব্যাপারটা প্রাণপণে মেলানোর চেষ্টা করি। আমাদের আয়ের সঙ্গে আমাদের ব্যয়ের কোনো দিন বন্ধুত্ব হয় না জানেন। সবসময়ই ওই ব্যয় ব্যাটা এগিয়ে থাকে, দুটোই কোনো দিন বনিবনা হলো না। আচ্ছা, সেটা তো দেশের লাখো লোকের সমস্যা, কিন্তু অবস্থাটা পাল্টে দিতে ইচ্ছে হয় না? পাল্টে দেব? আমার কোন দায় বলুন তো? দেশে কোটি কোটি লোক থাকতে আমারই বা হঠাৎ দেশের অবস্থা পাল্টানোর ইচ্ছে হবে কেন? আপনার হয় নাকি? হয়, খুব হয়। তবে পন্থাটা ভেবে পাই না। ঝুটমুট ভেবে শরীরপাত করার দরকারটা কি? ওসব আমার আপনার কমও নয়। আমি তো ধরেই নিয়েছি যা করার ভগবানই করবেন। আপনি কিন্তু হতাশাবাদী। না মশাই না, হতাশাবাদী হলেও আশা টাশা ছেড়ে দিয়েছে যে। আমার তো ওসব আশা টাশা ছিল না কিছু। আমি তো আপনাকে বলেইছি, আমি হলাম বাস কন্ডাক্টরের ছেলে। বাপ খেয়ে না খেয়ে ছেলেকে মানুষ করার জন্য বিএসসি অবধি পড়িয়েছিল। মানুষ হওয়া অবশ্য হয়নি, কিন্তু তার জন্য আমার কোনো হা হুতাশও নেই। যা আছি যেটুকু পাচ্ছি তাই নিয়ে আমাকে থাকতে হবে। বিপ্লব টিপ্লব করার কথাও কখনো ভাবিনি। আর বিপ্লবও তো একরকমের নয়, নানা পার্টি নানা বিপ্লবের কথা বলে। তাতেই বুঝে গেছি কারও এখনো মন স্থির হয়নি। হাল ছেড়ে দিচ্ছেন? সেটাই বুদ্ধিমানের কাজ, যদিও আমি নিজেকে মোটেই বুদ্ধিমান ভাবি না। আপনার গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। কোন গল্পটা? ওই যে মিতুর সঙ্গে আপনার প্রেমের গল্প। প্রেমের গল্পের দুরকম পরিণতি থাকে, হয় মিলনান্তক নয় বিয়োগান্তক, তাই না? হ্যাঁ, আপনারটা কিভাবে শেষ হলো? আমারটা ঠিক মিলন বা বিয়োগ কোনোটাই হলো না। কেমন যেন নষ্ট দুধের মতো কেটে গেল। আমি নিজেকে তখন প্রশ্ন করেছিলাম, বাপু, প্রেমেই যদি পড়ে থাকো তাহলে সেই প্রেমের এমন জোর নেই যে মেয়েটার শরীর আর মনের খামতিগুলো উপেক্ষা করতে পারো? এ আবার কেমন প্রেম? কিন্তু কি জানেন, ভিতর থেকে কোনো সাড়াই এলো না। আর সেই যে প্রেম কেঁচে গেল, আর কখনো পেকে উঠল না। মিতুর কোনো খবর রাখেন না? না, খবর রেখে হবেটাই বা কি বলুন। ও পাড়া ছেড়ে চলে আসার পর আর সম্পর্কও নেই। তবে মাঝে মাঝে একটু আধটু মনে পড়ে আর কি। আচ্ছা, আপনি কি এ পাড়ার বাসিন্দা? তা বলতে পারেন, কাছে পিঠেই আমার আস্তানা। এই পার্কে প্রায়ই আসেন বুঝি? না, তবে যাতায়াতের পথে পার্কটা নজরে পড়ে। আজ পার্কটা ফাঁকা দেখে একটু বসবার লোভ হলো। বেশ করেছেন, আপনার সঙ্গে বেশ আলাপও হয়ে গেল আমার। আজকাল কারোর সঙ্গেই যেচে আলাপ টালাপ করা হয় না। মনে হয় চেনা জানা বাড়িয়ে হবেটা কি। মানুষের সঙ্গে আলাপ পরিচয় থাকাটা কি ভালো নয়? আমার কি মনে হয় জানেন, মানুষ জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেয় নানা রকম অর্থহীন কাজে, উদ্দেশ্যহীন কাজে। তার মধ্যে একটা হলো এই লোকের সঙ্গে আলাপ পরিচয়, দেখা হলে দেতো হাসি এসে কুশল প্রশ্ন বা খেজুর করা। ওতে কি লাভ বলুন? কিছুটা সময় ফালতু কাটানো ছাড়া আর কি? আপনি বুঝি কম কথার মানুষ? তা নয়, কেউ কথা টথা কইলে আমার বরং বেশ অহংকার হয়। ভাবি
লোকটা পাত্তা দিচ্ছে। আমিও তাকে খুশি করারই চেষ্টা করে থাকি। এসব আমি করি বটে, কিন্তু কাজটা যে অর্থহীন সেটাও ভুলতে পারি না। চেনা জানা থাকলে দায়ে দফায় মানুষের সাহায্যও তো পাওয়া যায়। হ্যাঁ, সেরকম কিছু হয় বটে, কিন্তু চেনা জানাদের কাছ থেকে আমরা কখনো তেমন কোনো উপকার পাইনি। অবশ্য উল্টোটাও সত্যি, আমরাও কারো তেমন কোনো উপকার করিনি। মানুষের উপকার করার জন্য কিছু যোগ্যতার দরকার হয়, আমার সে যোগ্যতা নেই। আপনি আপনার বাইরের জগৎটাকে নিয়ে ভাবেন না তো? না, ওই যে বললাম, ভেবে সময় নষ্ট। বই পড়েন? পাগল, ওসব বাতিক আমার নেই। চাকরিটা আপনার কেমন লাগে? খারাপ কি? মালিকের বিল্ডিং মেটেরিয়ালের বিরাট ব্যবসা। সিমেন্ট, বালি, স্টোন চিপস, রড, চুন, ইট, সুরকি নিয়ে এলাহি ব্যাপার। রোজ 50-60 লরি বোঝাই হয়ে সাপ্লাই যাচ্ছে চারিদিকে, যাকে বলে কর্মযোগ্য। আপনার কাজটা কি? সব কিছু নলেজে রাখা। শুধু নলেজে রাখা, আর কিছু নয়? ওটাই তো হাড়ভাঙা খাটুনি। সারাদিন গোটা 5 গোডাউনে চক্কর মেরে বেড়াতে হয়। কোন অর্ডারে কত মাল যাচ্ছে তার হিসেব রাখতে হয়, 100টা কৈফিয়ত দিতে হয়। আপনি কি ম্যানেজার? অনেকটা সেরকমই শোনায় বটে। ম্যানেজারের ইজ্জত অবশ্য নেই, তবে খাটনি আর ঝুঁকিটা আছে। মালিকের সঙ্গে আপনার সম্পর্ক তাহলে ভালোই? না, ভালো বললে ভুল হবে, তবে হুকুম তামিল করি বলে মালিকরা আমাকে নিয়ে ঝামেলা পোয়ায় না, আর তাই আমাকে তারা লক্ষ্যও করে না। তাদের নজরে পড়ার চেষ্টা করেন না? মানুষের ওপর নজর দেওয়ার ফুরসাদ তাদের কই? তাদের নজর তো আগম নির্গমের ওপর, কত মাল বেরোচ্ছে, কত টাকা ঢুকছে। এতে আপনার বিদ্রোহ করতে ইচ্ছে হয় না? বিদ্রোহ কিসের? মাসের শেষে যে 4000 টাকা দিচ্ছে, ওটাই তো জোকের মুখে নুন। আচ্ছা, আপনি কি পলিটিক্স করেন? না তো। তবে কি ইউনিয়ন টিউনিয়ন? না না, ওসব নয়। আমাদের কারবারে অবশ্য ইউনিয়ন নেই, কারো চাকরি পাকা নয়। ইউনিয়ন করবে কোন সাহসে বলুন? আপনার কি মনে হয় না একটা ইউনিয়ন থাকলে ভালো হতো? না, হয় না। ইউনিয়ন যেখানে আছে সেখানেই বা ভালোটা কি হচ্ছে বলুন? ইউনিয়ন বেশি পেশি প্রদর্শন করলে মালিক লক আউট করে দিচ্ছে, না হয়তো কারখানা বা ব্যবসা তুলে নিয়ে যাচ্ছে। তাহলে কি আপনি আত্মবিক্রয় করে দিয়ে বসে আছেন? যথার্থ বলেছেন। আমরা কে না আত্মবিক্রয় করতে বসে আছি বলুন? মানুষ তো নিজেকে সবসময় আরও বেশি সেলেবল কমোডিটি করে তোলার জন্যই নানাভাবে নিজেকে ঘষা মাজা করছে, তাই নয় কি? অনেকটা তাই বটে, সবটাই তাই। আমরা কে কত টাকার কাছে বিক্রয়যোগ্য বা ক্রয়যোগ্য সেটাই আসল কথা। দুঃখের বিষয় হলো শাহরুখ খান 4 কোটিতে বিকয় আর আমি 4000-এ। সেই দুঃখেই কি মাঝে মাঝে আপনার ভিতর থেকে একজন ঘাতক বেরিয়ে আসতে চায়? না মশাই, না, ঘাতকটা তো আমার মধ্যে নেই। আমার মতো লোকেরা বড়জোর নিজেকে মারতে পারে। আত্মঘাতী একটা প্রবণতা আমার মধ্যে একসময় ছিল, কিন্তু সেটাও আজকাল ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আপনি তো আমার নামটাও জিজ্ঞাসা করেননি। অবশ্য নাম জেনে হবেটাই বা কি? রাম বা হরি, রমেশ বা যতীন, যা হোক একটা হলেই হলো। আমাদের তোমার নামের মহিমা নেই, কি বলেন? আপনার নামটা আমি জানি। বলেন কি মশাই, নাম জানেন? কি করে জানলেন? পুলিশের রেকর্ডে আপনার নাম আছে। কি যে বলেন মশাই, পুলিশের রেকর্ডে আমার নাম? আমি কি জাতে উঠে গেলাম নাকি? না মশাই, আপনি একটা মস্ত ভুল করে ফেলেছেন। অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছেন আমায়। সেটাও সম্ভব, আগে সেটাই ঘটনা। কিন্তু পুলিশের রেকর্ডের কথা আপনি জানলেন কি করে? আপনি কি পুলিশের লোক? পেট চালানোর জন্য কিছু তো একটা করতেই হবে।
পুলিশের চাকরিটাই জুটেছিল কপালে। ও বাবা, আমি তাহলে এতক্ষণ একজন জবরদস্ত পুলিশ অফিসারের সঙ্গে বসে খেজুর করে যাচ্ছিলাম। কি সৌভাগ্য! বলতে কি, আপনি আমার জীবনের প্রথম পুলিশ বন্ধু। অবশ্য বন্ধু বললে যদি আপনি অপমান বোধ না করেন। না, অপমান বোধ করবো কেন? আচ্ছা, পুলিশের রেকর্ডে আমার কি নাম আছে তা বলবেন? মনোরঞ্জন রায়। সঞ্জীব সবরওয়াল অর্থাৎ আপনার এমপ্লয়ার আপনাকে মনো বলে ডাকে। ও বাবা, আপনি সবরওয়ালের নামও জানেন দেখছি। কি আশ্চর্য! আপনার ইনফরমেশন তো একেবারে ঠিক। আমার নাম মনোরঞ্জন রায়, আমার মালিক সঞ্জীব সবরওয়াল আমাকে মনো বলে ডাকে। সবই তো মিলে যাচ্ছে, কিন্তু পুলিশের রেকর্ডে আমার নাম উঠল কেন বলুন তো? ক্রিমিনাল হিসাবে নাকি? না, তবে একজন অত্যন্ত সন্দেহজনক এবং রহস্যময় মানুষ হিসাবে। মশাই, আপনি আমার মাথা ফের গুলিয়ে দিলেন। আমার মতো একজন ডিসকোয়ালিফাইড লোকের জীবনে সন্দেহজনক বা রহস্যময় কি থাকতে পারে বলুন তো? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। লাখ টাকার প্রশ্ন? কিছু বুঝতে পারলাম না। আমি নিজের সম্পর্কে আপনাকে যা বলেছি তা কি সবই মিথ্যে, আশারই গল্প? না, বরং আপনি নিজের সম্পর্কে অত্যন্ত সত্যি কথাই বলেছেন। আপনি নিজেকে যেমন বর্ণনা করেছেন আপনি ঠিক সেরকমই। তবে আপনি একজন টোটালি ফ্রাস্ট্রেটেড, হতাশাবাদী, উচ্ছ্বাসহীন, আত্মবিশ্বাসহীন মানুষ। দুর্বল চিত্ত, দ্বিধাগ্রস্ত, ভীতু, সবই ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি ওরকমই তো। অন্তত 1 বছর আগে অবধি আপনি ওরকমই ছিলেন। আপনার একটা গুণ আছে, আপনি খুব প্রভুভক্ত মানুষ। সবরওয়াল আপনার কাছে ঈশ্বর তুল্য। এটা অন্যদের চোখে গুণ না হয়ে দোষ বলেও গণ্য হতে পারে, কিন্তু আপনার স্থির বিশ্বাস সবরওয়ালের ওপরেই আপনার অস্তিত্ব নির্ভরশীল। আপনার আরও বিশ্বাস যে পৃথিবীর একমাত্র সবরওয়াল ছাড়া আর কেউ আপনাকে চাকরি দেবে না, আর তার ফলে প্রভুভক্ত হয়ে ওঠাটা আপনার অবশ্যম্ভাবী ছিল। হ্যাঁ, কথাটা ভুল নয়, সবরওয়াল আমাকে বাঁচিয়ে রেখেছে, আর সেই জন্যই সবরওয়ালকে বাঁচিয়ে রাখাটাও আপনার প্রয়োজন, তাই না? সে তো ঠিকই। যিশুদাস নামে আপনার কাউকে মনে পড়ে কি? যিশুদাস? ও বাবা, সে তো বিরাট গুন্ডা ছিল। হ্যাঁ, তোলাবাজ মস্তান, এলাকার টেরর। সবরওয়াল তাকে নিয়মিত তোলাও দিত। ব্যবসায়ীদের ওসব হিসেবের মধ্যেই ধরা থাকে, কাজেই কোনো গোলমাল ছিল না। কিন্তু মুশকিল হয়েছিল, যিশুদাসের হঠাৎ ইচ্ছে হয়েছিল বোম্বের একজন বিশেষ নায়িকাকে নিয়ে একটা হিন্দি ফিল্ম প্রডিউস করবে। ওটাই নাকি ছিল তার জীবনের স্বপ্ন। সেই জন্য তার প্রচুর টাকার দরকার হয়ে পড়ে, আর সেজন্যই সে সবরওয়ালের কাছে 50 লাখ টাকা দাবি করে বসে। না হলে খুনের হুমকি দিতে থাকে। তার ফলে সবরওয়াল ভয় খেয়ে কারবার গুটিয়ে ফেলার কথা ভাবতে শুরু করে। ঝানু ব্যবসায়ীরা জানে টাকাটা দিলে এরপর দাবি আরও বাড়তে থাকবে। ঘটনাটা আপনার মনে আছে কি? খুব আছে মশাই, খুব আছে। আমরা ভয় শুকিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সবরওয়ালের বিপদ ঘটলে আপনারও অস্তিত্বের সংকট। তবে যাই হোক, একদিন যিশুদাস হঠাৎ বেপাত্তা হয়ে যায়। তার পরিবার এবং গ্যাং তন্ন তন্ন করে তাকে খুঁজেছে। হিল্লি দিল্লিতেও খোঁজ করা হয়েছে, কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। খুন হয়ে থাকলে লাশটা তো পাওয়া যাবে, তাও পাওয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ, সবই জানি। অনেকে বলে যিশুর হঠাৎ মতির পরিবর্তন হয় এবং সে সাধু হয়ে কোথাও চলে গেছে। আমাদের ধারণা আরও একটু প্র্যাকটিক্যাল। তদন্তে জানা যায় যিশুদাসকে শেষবার দেখা গেছে সবরওয়ালের গোডাউনের কম্পাউন্ডে ঢুকতে। তারপর থেকে সে বেপাত্তা।
সন্ধ্যের পর সে সবরওয়ালের গোডাউনে যায়। তারপর থেকেই তাকে আর দেখা যায়নি। তখন গোডাউনে প্রায় কোনো কর্মচারী ছিল না, শুধু সবরওয়াল আর আপনি। গেটে অবশ্য দুজন দারোয়ান ছিল। তা হবে হয়তো। আপনি কি বিশেষ কিছু ইঙ্গিত করছেন? হ্যাঁ, আমার নিজস্ব ধারণা যিশু দাস সবরওয়ালের গোডাউনেই খুন হয়ে যায়। সবরওয়াল কোনো ভাড়াটে গুন্ডা আনায়নি বা তার কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। সবরওয়ালের কাছ থেকে যিশু বিদায় নেয় রাত 8টার কিছু পরে। যিশু সেদিন আলটিমেটাম দেওয়ায় সবরওয়াল খুবই অসুস্থ হয়ে পড়ে। সে পুলিশকেও ফোন করেছিল তার প্রোটেকশনের জন্য। সে নিজের অফিস ঘরেই অজ্ঞান হয়ে পড়েছিল। অ্যাম্বুলেন্সে করে তাকে এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনাটা আমার খুব মনে আছে। ওহ, কি টেনশনই গেছে। কিন্তু খুনের কথা কি যেন বলছিলেন? বলছিলাম, আমার নিজস্ব রিকনস্ট্রাকশন অফ ইভেন্ট অনুযায়ী যিশু দাস খুন হয়, এবং তা হয় সবরওয়ালের গোডাউনের বিশাল চত্বরেরই কোথাও। বলেন কি? এ তো সাংঘাতিক কথা। না, খুব সাংঘাতিক কিছু নয়। একজন টোটালি ফ্রাস্ট্রেটেড লোক যখন নিজের অস্তিত্বের সমূহ সংকট দেখতে পায়, তখন তার ভিতরে ঘুমন্ত ঘাতক জেগে উঠতেই পারে। কি যে বলেন স্যার, কিছুই বুঝতে পারছি না। একটা লোককে মেরে ফেলা খুব কঠিন কাজ নয়, যদি হাতে কোনো মারাত্মক অস্ত্র থাকে, যদি ভিকটিম অপ্রস্তুত থাকে, এবং যদি খুব স্ট্রং মোটিভেশন থাকে। ঠিক কি না মনোবাবু? আগে খুবই ঠিক স্যার। আপনি পুলিশ অফিসার, কত জানেন। তদন্তকারী পুলিশেরা কিন্তু কোনো সূত্রই পায়নি। এমনকি এটা মার্ডার কেস না অ্যাবডাকশন না নিরুদ্দেশ হয়ে যাওয়া, তারা আজও জানে না। কেসটার চার্জে আমি ছিলাম না, তবে শুনেছি যিশু যেসব ঠেক থেকে তোলা আদায় করত তার সব কটা আমি একে একে গিয়ে দেখেছি। সবচেয়ে লাইকলি স্পট বলে আমার মনে হয়েছে সবরওয়ালের গোডাউনের বিরাট চত্বর। আমি কখনো আপনাকে জেরা করিনি বা মুখোমুখিও হইনি, শুধু আড়াল থেকে দুদিন আপনাকে একটু ওয়াচ করেছি। আপনাকে সবসময় শশব ব্যস্ত, টেনশনে ভোগা নিরীহ লোক বলেই আমার মনে হয়েছে। হ্যাঁ স্যার, আমিও তো সেটাই বলতে চাইছি। কিন্তু আপনার চোখে সেই গ্লিন্টটা আছে। সেটা কি জিনিস স্যার? গ্লিন্টকে বাংলায় ঠিক কী বলে তা জানি না। একটা ঝলকানির মতো, একটা ঝিলিক, ঠিক বোঝানো যাবে না। অ্যান্ড দেয়ার ওয়াজ দ্যাট গ্লিন্ট ইন ইউর আইস। খুনি চিন্তা আমার ভুল হয় না মনোবাবু? হাসবো না কাঁদবো তা বুঝতে পারছি না স্যার। প্রবলেম হলো যিশুর ডেড বডিটা নিয়ে। খুন হয়ে থাকলে তার লাশ যাবে কোথায়? আমি একদিন সকালে যখন কেউ কাজে আসেনি জায়গাটা তন্ন তন্ন করে দেখি। উত্তর পশ্চিম দিকে একটা ন্যাচারাল ডিচ আছে, 5-6 ফুট ডায়ামিটারের একটা ডিচ। চারিদিকে প্রচুর আগাছা থাকায় গর্তটা চোখেই পড়ে না। টর্চ ফেলে দেখি বেশ গভীর, অন্তত 8-10 ফুট নিচে ডিচের তলায় কয়েকটা সিমেন্টের চাঙড়। জলে ভিজলে সিমেন্ট জমে যায়, আর সময়টা ছিল বর্ষাকাল। আমার অনুমান ডিচের মধ্যে একটা ডেড বডি ফেলে ওপরে কয়েক বস্তা সিমেন্ট ঢেলে দিলে কাজটা এগিয়ে থাকে। সিমেন্টের ওপরে অবশ্য যথেষ্ট রাবিশও ফেলা হয়েছে। হ্যাঁ স্যার, গোডাউনে মাঝে মাঝে 1-8টা সিমেন্টের বস্তা জমে যায়, সেগুলো ডিচের মধ্যেই ফেলে দেওয়া হয়। হ্যাঁ, তা আমি জানি। ওই চাঙড়গুলোর মধ্যে যদি যিশুর খণ্ড বিখণ্ড অঙ্গ প্রত্যঙ্গগুলো পাওয়া যায় তাহলে আমি অবাক হব না। তবে আমি চাঙড়গুলো ভেঙে দেখিনি, সবই আমার অনুমান। স্যার, কেন যে সব ভয়ঙ্কর অনুমান করছেন কে জানে। যিশু মস্ত গুন্ডা, সে যদি খুন হয়েও থাকে তবে সেটা তার সমকক্ষ লোকই করেছে। আপনি যিশুর সমকক্ষ নন?
পাগল, কি যে বলেন স্যার! নর্মালি যিশু যদি বাঘ হয়, আপনি ইঁদুর। কিন্তু যখন অস্তিত্বের সংকট দেখা দেয়, প্রভুভক্ত যখন প্রভুর বিপদের গন্ধ পায়, তখন বিশেষ সিচুয়েশনে অর্ডার অফ পার্সোনালিটিস উল্টে যেতে পারে। তখন বাঘ হয়ে যায় ইঁদুর, ইঁদুর বাঘের জায়গা নেয়। স্যার, আপনার কথা শুনে বড্ড ভয় পাচ্ছি। কেন? ভয়টা কিসের? আপনি যা সব বললেন সেগুলো কি ভয়ের কথা নয়? একটা নেংটি ইঁদুর হঠাৎ হালুম পাকা হয়ে উঠলে সে যে নিজেই ভয় খেয়ে যাবে। না মশাই, না, আপনি আমার ভিতরে ভুল জিনিস দেখেছেন। আমি ওরকম নই। সেটা আমিও জানি, আপনি ওরকম নন। আজ সকালেই তো বাজারে পাতিলেবু কিনতে গিয়ে একটু দরাদরি করছিলাম। লেবুওয়ালা এমন রক্তজল করা চোখে চাইল যে আমি পালানোর পথ পাই না। হ্যাঁ, আপনি ওরকমও বটে, খুব ভীতু, ঝঞ্ঝাট বিরোধী, এসকেপিস্ট। তাহলেই বুঝুন আপনি আমাকে ভুল অ্যাসেস করছেন কি না। না, তাও করছি না। খুনের কিনারা করার দায়িত্ব আমাকে কেউ দেয়নি। যিশু দাস মোট 22টা খুন করেছে বলে পুলিশের হিসেব আছে। বেঁচে থাকলে সে হয়তো আরও 22টা খুন করত। সুতরাং তার লোপাট হওয়া নিয়ে পুলিশের তেমন মাথা ব্যথাও নেই। তবে হ্যাঁ, সে বেঁচে থাকলে পুলিশ তার কাছ থেকে কমিশন পেত, সেইটাই যা লস। কিন্তু আমার ইন্টারেস্ট অন্য জায়গায়, সেটা আপনি। কি যে বলেন স্যার, এ যে অবিশ্বাস্য। তবে বিশ্বাস করতে খুব ইচ্ছে হচ্ছে। জীবনে আমাকে কেউ এত ইম্পর্টেন্স দেয়নি। তারা ভুল করেছে। আপনার ইম্পর্টেন্স এতটাই বেশি যে আমি অনেক খোঁজ খবর নিয়ে আপনার ডেলি রুটিন চেক করে তবে এই পার্কে ঠিক আপনার পাশে এসে বসে আছি। আমার ভারী গুমর হচ্ছে স্যার, বুকটা ফুলে উঠছে অহংকারে। আপনি যিশুকে মারার জন্য কি লোহার রড ব্যবহার করেছিলেন মনোবাবু? আপনি যে কেন আমাকে বারবার ঠেলে খুন খারাপির মধ্যে নিয়ে যাচ্ছেন বুঝতে পারছি না। তবে আমি স্বীকার করি, লোহার রড একটা মারাত্মক জিনিস। স্বীকার করেন? হ্যাঁ, আমাদের কারখানায় একজন লেবারের বাঁ চোখের ভিতর দিয়ে একবার একটা রড ঢুকে গিয়েছিল তার মাথার মধ্যে, তক্ষুনি মারা যায়। ঘটনাটা ভাবলেও এখনো শিউরে উঠি। যিশুকে কি ওভাবেই মারা হয়েছিল মনোরঞ্জন বাবু, চোখের ভিতরে রড ঢুকিয়ে? কি করে জানবো স্যার, ওসব যে বিভৎস ব্যাপার। আর তার ডেড বডিটা সিমেন্টের মধ্যে ঢুকিয়ে জল ছিটিয়ে হুইল ব্যারোতে নিয়ে গিয়ে ডিচের মধ্যে ফেলে দিয়েছিলেন। মা গো, আপনি যে কিরকম সব ভয়ঙ্কর কথা বলেন, আমার গায়ে কাঁটা দিচ্ছে। বাঁচার জন্য মানুষ তো সব কিছু করতে পারে, তাই না? তা অস্বীকার করছি না স্যার, তবে আমি বলতে চাই আপনি ভুল লোককে সন্দেহ করছেন। আমি সে নই। আমি তা স্বীকার করি। এই যে মনোরঞ্জন আমার পাশে এখন বসে আছে, সে খুনি নয়, মারকুটটা নয়, ভয়ঙ্কর নয়। কিন্তু এই মনোরঞ্জনের মধ্যে আরও একটা মনোরঞ্জন সেই দিন জেগে উঠেছিল। তাকে আমিও চিনি না, আপনিও চেনেন না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। জানি, কিন্তু সে যখন একবার জেগেছে, তখন প্রয়োজন দেখা দিলেই সে কিন্তু আবার জাগবে। সেটা তো ভয়ের ব্যাপার স্যার। হ্যাঁ, আপনাকে সেই মনোরঞ্জন সম্পর্কে হুঁশিয়ার করে দিতেই আমার আশা। পুলিশ আপনাকে ধরতে পারবে না, আপনার ফাঁসি বা জেলও হবে না। কিন্তু আমি তবু বলছি, আপনি বিপন্ন। ওই ভয়ঙ্কর মনোরঞ্জন কিন্তু আপনাকে সহজে রেহাই দেবে না। চলে যাচ্ছেন স্যার? হ্যাঁ। যাবেন না স্যার, একটু বসুন। কেন? একা থাকতে থাকতে আমার বড় ভয় করছে স্যার। দয়া করে অন্তত আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যান।
কাকে ভয় পাচ্ছেন মনোরঞ্জন বাবু? আগে মনোরঞ্জনকে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প 1-2। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।